আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে হচ্ছে আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স পড়বো। এই চ্যাপ্টারের মধ্যে আসলে আমাদের দুইটা মডেল নিয়ে কথা বলা আছে, একটা হচ্ছে রাদারফোর্ড মডেল, আরেকটা হচ্ছে বোর মডেল, এবং নিউক্লিয়ারের স্ট্রাকচার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া আছে। সো এখান থেকে CO1 CO2 চলে আসে, আপনার বোর মডেল বা এক্সপেরিমেন্ট এগুলো থেকেই মূলত হচ্ছে আমাদের CO2 আসে, এবং বেশ কিছু ম্যাথ আমরা পাবো যেগুলো হচ্ছে নিউক্লিয়ার স্ট্রাকচার এবং বোর মডেলের সূত্র দিয়ে হচ্ছে করা। সো শুরু করি। আমরা যদি প্রথমেই দেখি আমাদের প্রথম যেই টপিকটা, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি। প্রথম যে টপিকটা এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড আলফা স্ক্লেরেটিং এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমরা যেটা ছোটোবেলা থেকে দেখে আসতেছি যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেখানে হচ্ছে আপনার একটা সোর্স থাকে যেখান থেকে হচ্ছে আলফা কণাটা বিচ্ছুরিত হচ্ছে, এবং একটা টার্গেট দেওয়া থাকে থিন গোল্ড ফয়েলের, অর্থাৎ পাতলা একটা ফয়েল থাকে, এবং তার চারপাশে হচ্ছে আপনার জিঙ্ক সালফেটের একটা স্ক্রিন দেওয়া থাকে, যেমন অনেকটা হচ্ছে এই রকম একটা এলিমেন্ট থাকে। সো এখানে হচ্ছে আপনার একটা গোল্ড ফয়েল দেওয়া আছে, এটার উপর আইসা হচ্ছে, এবং এইখান থেকে ধরেন আপনি আপনার আলফা কণা বিচ্ছুরণ করতেছেন। সো এটা যখন এই দিকে এসে পড়বে, আফটার দ্যাট বেশিরভাগই হচ্ছে এটা সরাসরি বের হয়ে যাচ্ছে, এবং বেশ কিছু কণা আসলে হালকা বিচ্ছুরণ, মানে হালকা হচ্ছে আপনার চেঞ্জ হইতেছে, এবং খুবই অল্প কিছু কণা আপনার হচ্ছে একেবারে 180 ডিগ্রি কোণে ব্যাক করতেছে। সো এই জিনিসটাই হচ্ছে আপনার রাদারফোর্ডের পরীক্ষায় দেখা গেছে। সো প্রথমেই হচ্ছে যেখানে লেখা আছে যে রাদারফোর্ড একটা আলফা পার্টিকেল হচ্ছে আপনার ফয়েলের উপর ফেলানো হয়, পরবর্তীতে হচ্ছে আলফা পার্টিকেলগুলো স্ট্রেইট থ্রো উইথাউট এনি ডিফ্লেকশন, অর্থাৎ কোনো ডিফ্লেকশন ছাড়া হচ্ছে আপনার আলফা 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 পার্টিকেলগুলো হচ্ছে পাস করে, এবং দেখা যাচ্ছে পরবর্তীতে হচ্ছে কিছু পার্টিকেল আপনার কিছু অ্যাঙ্গেল নিয়ে, অর্থাৎ স্মল অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে, এবং খুবই অল্প, খুব ভেরি ফিউ, খুবই অল্প আলফা পার্টিকেল হচ্ছে আপনার 180 ডিগ্রি কোণে ফেরত আসছে, অর্থাৎ একেবারে ব্যাক টু দ্য পজিশন। সো এই পুরো পরীক্ষার আপনার হচ্ছে রেজাল্টটাই কন্ট্রাকশন করতেছে থমসন মডেল হিসাবে। সো আমরা যদি এটার একটা ওভারভিউ বলি, অবজারভেশন বলি, অবজারভেশনের তিনটা অবজারভেশন হচ্ছে মেইন পয়েন্ট। একটা হচ্ছে আপনার সরাসরি যে থ্রো পাস করছে এইটার কনসেপ্টে বলা আছে যে বেশিরভাগ জায়গায় হচ্ছে আমাদের পরমাণুর খালি জায়গা, এবং আরেকটা যে অবজারভেশন ছিল আপনার কিছু কিছু আপনার হচ্ছে কণা আবার ডিফ্লেক্টেড হয়েছে। সো ওইগুলাতে কেন ডিফ্লেক্ট হয়েছে? বিকজ অফ পজিটিভ চার্জ, কারণ পজিটিভ চার্জকে কী করে আপনার ডিফ্লেক্ট করে, এবং এটাও হচ্ছে আপনার বেশ খুবই অল্প একটা প্লেস, এবং আপনি যদি হচ্ছে দেখেন যে কণাগুলো একেবারেই 180 ডিগ্রি কোণে হচ্ছে ব্যাক করছে, ওইগুলোকে আমরা বলতেছি যে ওইখানে হচ্ছে আপনার ভারী কোনো একটা বস্তু ছিল যার ফলে এটা হচ্ছে 180 ডিগ্রি কোণে ব্যাক করছে। তো এটা তার অবজারভেশন ছিল, এবং অবজারভেশনের উপর বেস করে সে একটা মডেল দাঁড় করায়, যে মডেলটা হচ্ছে সে বলতেছে যে প্রতিটা পজিটিভ চার্জ এবং একটা অ্যাটমের যে মানে ভর থাকবে, পুরো ভরটাই হচ্ছে একটা জায়গায় আবদ্ধ থাকতেছে, একটা সেন্ট্রাল রিজিয়নে, যেটাকে সে বলতেছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ওই পরমাণুর প্রতিটা পজিটিভ চার্জ এবং পুরা ভরটাই আবদ্ধ থাকতেছে, এবং সেটাকে নিউক্লিয়াস চার্জ হিসাবে গণনা করতেছে বা নামকরণ করছে। পরবর্তীতে সে আরও বলতেছে যে ইলেকট্রন কী করতেছে, এই পুরো যে অ্যাটম মডেলটা আছে সেই অ্যাটম মডেলের মধ্যে ইলেকট্রন হচ্ছে আপনার ঘুরে বেড়াইতেছে একটা সার্কুলার পাথের মধ্যে, যেটাকে সে বলতেছে অরবিট, এবং 3 নম্বরে গিয়ে সে বলতেছে যে এই আপনার ইলেকট্রনটা কী করতেছে, নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে, যার ফলে হচ্ছে তারা একত্রে আসে, অর্থাৎ একটা অ্যাটমের কীভাবে স্টেবিলিটি বজায় রাখতেছে, যে ইলেকট্রন কাকে ফোকাস করতেছে বা আকর্ষণ করতেছে, নিউক্লিয়াসকে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার অ্যাটম বা হচ্ছে পরমাণু স্টেবিলিটি বা একসাথে আসে। সো এই তো সে হচ্ছে প্রপোজ করে গেছে স্ট্রাকচার, বাট এর মধ্যে তো কিছু লিমিটেশন আছে। তো তার মধ্যে প্রথম লিমিটেশনটাই আসে ম্যাক্সওয়েলের যে থিওরিটা ছিল সেটাকে আসলে সে মানে ম্যাক্সওয়েলের থিওরিটা আসলে এখানে মানা হয় নাই। ম্যাক্সওয়েল কী বলছে? ম্যাক্সওয়েল বলছে যে একটা মানে পরমাণু যদি হচ্ছে ঘুরতে থাকে তাহলে তো অবভিয়াসলি সে এনার্জি লস করতেই থাকবে একটা সময়। সো একটা সময় লস এনার্জি করতে করতে সে তো আসলে নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তার মডেল অনুযায়ী আসলে ওই রকম কোনো কনসেপ্টের সাথে আসলে কনক্লুশন হইতেছে। সো এই একটা লিমিটেশন ছিল। এবার ইলেকট্রন একটা অ্যারেঞ্জমেন্ট, আসলে ইলেকট্রনটা কীভাবে অ্যাটমের মধ্যে, সেটা তো বলছে যে একটা অরবিটের মধ্যে দিয়ে ঘুরবে, বাট আলটিমেটলি অরবিটের মধ্যে দিয়ে কীভাবে ঘুরতেছে, কোন জায়গা থেকে কীভাবে যাইতেছে, এইরকম কোনো ব্যাখ্যা সে দিতে পারে নাই। সো এই দুটোই হচ্ছে বেসিক্যালি তার মধ্যে প্রবলেম ছিল।
পরবর্তীতে এই প্রবলেমগুলো নিয়ে হচ্ছে নিল বোর কাজ করে, এবং আমরা এখন দেখব হচ্ছে নিল বোরের যে পরমাণু মডেল তার যে প্রস্তাবনাগুলো সেগুলো। সো নিল বোরের পরমাণু মডেলটা ছিল হচ্ছে আপনার 1913 সালে, এবং 13 সালে হচ্ছে সে চারটা চারটা মডেল চারটা প্রস্তাবনা দিয়ে যায়। তার মধ্যে প্রথম প্রস্তাবনা হচ্ছে আপনার ফিক্সড অরবিট, অর্থাৎ আপনার যেই পরমাণু মডেলগুলো আছে তার জন্য ফিক্সড কয়েকটা কক্ষপথ যেগুলো সে প্রস্তাবনা করে দিয়ে যায়। যেমন ধরেন এটাকে সে বলতেছে কে, আর এটাকে সে বলতেছে হচ্ছে আপনার এল, এবং এটাকে সে বলতেছে হচ্ছে এম। সো এই মডেলগুলো হচ্ছে সে দিয়ে যায়, এবং এগুলো হচ্ছে স্টেবল, এবং এর মধ্যে আসলে এনার্জি কী করে না, ইলেকট্রন কোনো এনার্জি লুজ করে না। তবে সে এটাও বলে যে কোনো একটা ইলেকট্রন যদি কোনো সেল থেকে অন্য সেলে যাইতে চায়, যদি হায়ার থাকে তাহলে হচ্ছে সে এনার্জি গেইন করবে, আর যদি লোয়ার থাকে, ধরুন এখান থেকে এখানে আসতেছে, তখন হচ্ছে সে এনার্জিগুলোকে লুজ করবে। এটা হচ্ছে আমাদের নিল বোরের সেকেন্ড যে প্রপোজ ছিল। এবং সে যখন এই যে এনার্জি লুজ বা এনার্জি গেইন করতেছে, এটারও একটা সূত্র দিয়ে গেছে প্লাঙ্কের ইকুয়েশনে, যেটাকে আমরা বলতেছি এইচ এইফ, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক এবং রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। এছাড়াও সে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে একটা কক্ষপথে তার যে অ্যাঙ্গুলার মোমেন্ট, সেটারও একটা সূত্র দিয়ে গেছে, সেটা হচ্ছে আপনার mvr ইকুয়াল টু হচ্ছে nh 2π, অর্থাৎ mvr এটা হচ্ছে আপনার এমই মানে বোঝাচ্ছে যে মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর, এবং ভি হচ্ছে আপনার ভ্যালোসিটি, আর হইতেছে অরবিট, যে অরবিটে ঘুরতেছে তার রেডিয়াস, এন হচ্ছে সংখ্যা কয়টা ইলেকট্রন ঘুরতেছে, বা এইচ হচ্ছে আমার প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর হইতেছে এন হচ্ছে আপনার অরবিট নাম্বার, অর্থাৎ কয়টা অরবিট এখানে আছে, এবং এই আর দ্বারা আমরা সেই অরবিটের রেডিয়াসটাকে বুঝতেছি। সো ওভারঅল নিল বোর হচ্ছে এই কয়টা জিনিসই হচ্ছে সে প্রপোজ করে গেছে, বাট তার মধ্যেও বেশ কিছু আসলে আপনার সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে একটা হচ্ছে হাইজেনবার্গের যে নীতিটা ছিল, সেই হাইজেনবার্গের নীতিটা আসলে সে ফলো করতেছিল না। হাইজেনবার্গ বলছে যে আপনি একই সাথে আপনি কোনো একটা মানে ইলেকট্রনের বা কোনো একটা অ্যাটমের আপনি ভর যদি পান, তাহলে হচ্ছে আপনি তার এক্স্যাক্ট পজিশনটা পাবেন না, আবার যদি আপনি এক্স্যাক্ট পজিশনটা পান তাহলে হচ্ছে আপনি ভর পাবেন না। এইটা হচ্ছে নিল বোরের পরমাণুর সাথে একটা কনফ্লিক্ট করতেছিল। এবং এর সাথেও আরেকটা কনসেপ্ট ছিল যে এই মডেলটা আসলে বড় কোনো পরমাণু বা বড় কোনো অ্যাটমের জন্য আসলে কাজ করতেছিল না, শুধুমাত্র ছোটো ছোটো যে অ্যাটম লাইক হাইড্রোজেন এগুলোর জন্য আসলে সাস্টেনেবল করতেছিল। এছাড়াও আমাদের যেই জিম্যান এফেক্টটা ছিল প্লাস স্টার্ক এফেক্ট ছিল, এই দুইটা জিনিসকেও তার মডেল দ্বারা আসলে ব্যাখ্যা করা যাচ্ছিল না। স্পেকট্রাল লাইন, যেটা আসলে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে তখন যে কণাটা বিচ্ছুরণ করতেছে, সেই বিচ্ছুরণ সম্পর্কেও মাল্টিপল লাইন হইতেছে, কেন হইতেছে এটাও ফেল করছিল আসলে এক্সপ্লেইন করতে। অলসো দ্যাট হচ্ছে আপনার ইলেকট্রিক ফিল্ড যদি থাকে সেখানে যে স্পেকট্রাল লাইনটা প্রেজেন্ট থাকে ওইটার হচ্ছে স্টার্ক এফেক্ট, এবং স্টার্ক এফেক্টটাও হচ্ছে সে ফেল করে আসলে বর্ণনা করতে। পরবর্তীতে এগুলো নিয়ে অনেক আরও হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করে একটা পারফেক্ট মডেলের দিকে আসা হয়েছে। তো আমাদের কনসেপ্ট এই দুটাই আছে। আপাতত আমাদের কাল পরশু পরীক্ষা থাকলে ওই জিনিসগুলোই আমাদেরকে আসলে এত ব্যাখ্যা পড়া লাগে না, তখন আমরা জাস্ট শেষের মেশে যতটুকু দরকার ওই জিনিসগুলো আমরা দেখে যাই। সো মোটামুটি এখান থেকে আপনার মনে করতে পারেন একটা CO2 থাকবে, আবার একটা CO1 টাইপেরও থাকতে পারে। এবার আমরা নিউক্লিয়াসের আইটেমগুলো নিয়ে কথা বলবো। এখন নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াসটা হচ্ছে আপনার কোনো একটা অ্যাটমের মধ্যে বা পরমাণুর মধ্যে যে মাস আছে, অর্থাৎ ওই পরমাণুর যে ভর সংখ্যা তার সাথে যদি আপনি অ্যাটমিক নাম্বারটা বাদ দেন তাহলে হচ্ছে আপনি নিউক্লিয়াসটা পেয়ে যাবেন, নিউক্লিয়াসের সংখ্যাটা পেয়ে যাবেন। ধরেন আমি যদি এখানে একটা কার্বনের এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ কার্বন যদি আপনার 12 হয় এবং তার ভর যদি অ্যাটমিক নাম্বার যদি 6 হয়, তাইলে আপনি হচ্ছে তার নিউক্লিয়াসকে পাচ্ছেন 6, অর্থাৎ 12 থেকে 6 চলে গেলে আলটিমেটলি 6 থাকে। অ্যাজ ইট ইজ আপনি অক্সিজেনের কথা চিন্তা করেন, অক্সিজেনে কি আসতেছে আপনার 16 হচ্ছে আপনার মাস নাম্বার, এবং 8 হচ্ছে আপনার তার অ্যাটমিক নাম্বার। সো আলটিমেটলি নিউক্লিয়াসের সংখ্যা আসতেছে আমার 8। এবার নিউক্লিয়াসের উপর বেস করে বেশ কিছু হচ্ছে আমার কনসেপ্ট, নিউট্রনের উপর বেশ করে বেশ কিছু কনসেপ্ট আছে। একটা হচ্ছে আইসোটোন, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোপার। বেসিক্যালি নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, আপনার নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আপনার প্রোটন থাকতেছে এবং নিউট্রন থাকতেছে। ওকে, সো এই দুইটার উপর বেস করে আমার বেশ কিছু টার্ম আমাদের শেখা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে আইসোটোন। দেখেন, টোন মানে হচ্ছে লাস্টে নিউট্রন এন আছে, তার মানে আমার এই যে কনসেপ্টটা আছে আইসোটোনের কনসেপ্টটাই হচ্ছে আপনার এর মধ্যে নিউট্রন সংখ্যাটা সেম থাকবে। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আপনার কার্বন এবং হচ্ছে নাইট্রোজেন, তো এই কার্বনের
আপনি ভর সংখ্যা দেখবেন ডিফারেন্ট, একটা নিউট্রনের ভর সংখ্যা হচ্ছে একটা, সরি নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে একটা, অর্থাৎ এটা 7 এবং এটার 8। তো সরি, এটার হচ্ছে আপনার 14 ভর সংখ্যা এবং এটার হচ্ছে আপনার নাইট্রোজেনের ভর সংখ্যা হচ্ছে আর 15। তো এখন আমরা জানি দুইটারই হচ্ছে নিউট্রন সংখ্যা 7। তার মানে কি এখানে অবশ্যই হচ্ছে আপনার একটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাই হইতেছে আপনার প্রোটন সংখ্যা। সো আমাকে যদি প্রশ্ন করে যে আইসোটোনটা কি, আইসোটোনটা হচ্ছে প্রোটন সংখ্যা ভিন্ন বাট নিউট্রন সংখ্যা সেম দুইটা মডেলের মধ্যে। সেম অ্যাজ যদি আমরা আইসোটোপ বলি, তাহলে আইসোটোপ দাঁড়াচ্ছে যে প্রোটন সংখ্যা আপনার সেম, নিউট্রন সংখ্যা ভিন্ন। যেমন আপনি এক্সাম্পল মনে রাখতে পারেন হাইড্রোজেন, হাইড্রোজেন 2 এগুলো। তো এগুলোতে কি হচ্ছে আপনি দেখেন, হাইড্রোজেন 1 মানে হচ্ছে আপনার এখানের অ্যাটম সংখ্যা, প্রোটন সংখ্যাও একটা, হাইড্রোজেন 2 তো প্রোটন সংখ্যা একটা, বাট আলটিমেটলি এই দুইটারই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তার মানে অবশ্যই এদের মাঝে নিউট্রন সংখ্যার একটা ডিফারেন্স আছে। সো আইসোটোন এবং আইসোটোপ অনেকটা ইম্পর্টেন্ট একটা CO1-এর জন্য বিশেষ করে। প্লাস হচ্ছে আইসোবারও আপনার আছে। আইসোবার বলতে বোঝাচ্ছে যে আপনার ভর সংখ্যা হচ্ছে সেম, কিন্তু হচ্ছে আপনার অ্যাটমিক যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে ভিন্ন। যেমন আপনি যদি আর্গনের কথা চিন্তা করেন, ক্যালসিয়ামের কথা চিন্তা করেন, দেখবেন আর্গনের আপনার অ্যাটমিক নাম্বার হচ্ছে 18 আর ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হইতেছে আপনার 20। তো ক্যালসিয়ামের ভরও কিন্তু আপনার 40 এবং আর্গনের ভরও কিন্তু 40। তো এদের ভর সংখ্যা কিন্তু সমান, বা এরা আইসোবার আমরা বলতে পারতেছি কজ এদের ভর সংখ্যা সমান। বাট আপনি যদি দেখেন এদের হচ্ছে প্রোটন সংখ্যা বা আপনার যে মাস নাম্বার, সেই মাস নাম্বারের মধ্যে কিন্তু সরি অ্যাটমিক নাম্বার, সেই অ্যাটমিক নাম্বার জেটের কিন্তু ডিফারেন্স আছে। এবং অ্যাটমিক নাম্বার বলতে তো আমরা আলটিমেটলি প্রোটনকে বোঝাচ্ছি। সো তাদের মধ্যে কিন্তু প্রোটনের ভিন্নতা আছে। সো এই তিনটাই হচ্ছে আইসোটোন এবং আইসোটোপ এবং আইসোবারের ডিফারেন্স। এরপর যদি আমরা দেখি মাস ডিফেক্ট নিয়ে, মাস ডিফেক্টটা বলতেছে আমাকে যে ধরেন আপনি একটা ঝুড়িতে আপনি 1 কেজি আম নিছেন আর 1 কেজি হচ্ছে আপনি লিচু নিছেন, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে ঠিক আছে এই ঝুড়ির ওজন হচ্ছে 2 কেজি। এখন এই কনসেপ্টটাকে আসলে আমাদের যে নিউক্লিয়াস আছে বা হচ্ছে একটা আপনার নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন থাকে, এটাকে আসলে এই কনসেপ্টটা মেনে চলে না, এই কনসেপ্টটা মাইনা চলে না, এবং সেই কনসেপ্টটা যদি মানে না সেখান থেকে আপনার মাস ডিফেক্ট আসছে। সো এই মাস ডিফেক্টটা বলতেছে যে আপনার কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে ধরেন প্রোটন এবং নিউট্রন আছে। তা আপনি দেখলেন নিউট্রন আছে 2টা, প্রোটন আছে 2টা। তো প্রোটনের যেই 2টা থাকার কারণে যে ভর হওয়ার কথা ধরেন 4 কেজি বা 4, এবং নিউট্রন 2টা থাকার কারণে আপনার ভর হওয়ার কথা ধরেন আপনার 4.03। তো আপনি যোগ করলে নর্মাল আপনার পাওয়ার কথা হচ্ছে 8.03, বাট ইন জেনারেল দেখা যাইতেছে যে নিউক্লিয়াসের ভর হইতেছে আমার 8। তার মানে এই যে 0.3 একটা ডিফারেন্স আছে, এটাকে আমরা বলতেছি মাস ডিফেক্ট, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেপারেশন মাস অ্যান্ড দ্য অ্যাকচুয়াল মাস অফ দ্য নিউক্লিয়াস। অর্থাৎ নিউক্লিয়াসের অ্যাকচুয়াল মাস ছিল 8 আর সেপারেশন মাস 8.03 হওয়ার কথা। এইটাই হইতেছে আপনাদের মাস ডিফেক্ট, এবং এটা থেকে ম্যাথ আসে। এরপর হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি, যেখানে আমরা বলতেছি যে একটা নিউক্লিয়াসকে আপনার ধইরা রাখতে যে শক্তি প্রয়োজন হয় ওইটাকে আমরা বলতেছি বাইন্ডিং এনার্জি। অর্থাৎ আপনি ধরেন একটা টেবিল আছে, টেবিলটার স্টেবিলিটির জন্য 10 কেজি দরকার, বা 10 কেজির চেয়ে বেশি যদি আপনি বল দিয়ে দেন তখন হচ্ছে টেবিলটা ভাঙা যাবে। সো সেম অ্যাজ দ্যাট আপনি নিউক্লিয়াসে যদি আপনার 10 পাওয়ার লাগে একটা ভাঙার জন্য, সো আপনার এর বেশি গেলে বা এর কিলোজুল পার মোল যদি শক্তি প্রয়োগ করা হয়, এনার্জি প্রয়োগ করা হয়, তখন নিউক্লিয়াসটা ভাঙা যাবে। সো এটাকে আমরা বলতেছি যে বাইন্ডিং এনার্জি, স্মলেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি। সো এটাকে ওইভাবে চিন্তা করতে পারি যে নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য আমার 10 কিলোজুল পার মোল লাগতেছে, তো আমি যদি 10.1 দিই বা 10.2 দিই, তার মানে হচ্ছে আমার নিউক্লিয়াসটা ভাঙা যাবে। সো এটাই বলছে যে দ্য স্মলেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, অর্থাৎ একটা পার্টিকেলকে আপনার সিস্টেম থেকে একটা পার্টিকেলকে সরাইতে কতটুকু এনার্জি লাগতেছে ওইটাকে আমরা বাইন্ডিং এনার্জি হিসাবে কাউন্ট করতেছি। সো নিউক্লিয়ার স্টেবিলিটি আসলে রাখার জন্য হচ্ছে আপনার বাইন্ডিং এনার্জিটা কাজ করে থাকে, প্রোটন এবং নিউট্রনকে একসাথে হোল্ড করে রাখতেছে। অ্যান্ড আমাদের যে ফিউশন এবং ফিশন যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটাও আসলে ডিটারমাইন করে। আমরা নেক্সট স্লাইডে দেখবো এটা। নেক্সট স্লাইডে যদি আমরা আসি, আমরা দেখতেছি যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ আপনি তো বাইন্ডিং এনার্জিটা বের করছেন, আপনার একটা পরমাণু বা একটা অ্যাটমের মধ্যে যে বাইন্ডিং এনার্জি আছে নিউক্লিয়াসের জন্য আপনার যে বাইন্ডিং এনার্জিটা দরকার ওইটা আপনি বের করলেন। এখন আপনি বলতেছেন যে ঠিক আছে পার নিউক্লিয়ন কত। পার নিউক্লিয়নটা হচ্ছে আপনার যেই
টোটাল বাইন্ডিং এনার্জি আছে সেটা দ্বারা আপনার যে আপনার যে অ্যাটমটা আছে বা পরমাণুটা আছে, পরমাণুর মধ্যে যেই কয়টা নিউক্লিয়ন সংখ্যা আছে তা দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে হচ্ছে আপনি পার নিউক্লিয়ন পাওয়া যাবেন। অর্থাৎ আপনি ধরেন একটা ঝুড়িতে 10 কেজি আম রাখতেন এবং আপনি বলতেছেন ভাই আমার কাছে হচ্ছে 10টা আমই আছে বা 5টা আম আছে ধরেন, তার মানে কি আপনি 5 দিয়ে যদি 10কে ভাগ করেন তাহলে আপনি প্রতিটা আমের হচ্ছে একটা ভ্যালু পেয়ে যাচ্ছেন 2 কেজি করে, সেম অ্যাজ দ্যাট বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ প্রতিটা নিউক্লিয়নের বাইন্ডিং এনার্জি কতটুকু এটা আপনি বের করতে পারতেছেন। এবং বের করে আপনি একটা গ্রাফ যদি অঙ্কন করেন দেখবেন যে আয়রন যেটা আছে আয়রনের বাইন্ডিং এনার্জি হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ এইটা হচ্ছে সবচেয়ে স্টেবল নিউক্লিয়াস। ওকে, যে কটা নিউক্লিয়াস আছে তার মধ্যে সবচেয়ে স্টেবল নিউক্লিয়াস হচ্ছে আপনার আয়রন। এছাড়াও আপনি যদি আয়রনের থেকে হেভিয়ার দেখতে চান দেখবেন সেটা হচ্ছে আপনার কমতেছে এবং বাইন্ডিং এনার্জি কমার ফলে এটার হচ্ছে আপনার ভ্যালুটা দেয় হচ্ছে আপনার ফিশন যে বিক্রিয়া এটা হচ্ছে রিলিজ হয় কোথা থেকে, আপনার আয়রন থেকে। আয়রন যারা ভারী আছে, আপনি যেমন আমরা যে দেখছি ইউরেনিয়াম থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার ফিশন বিক্রিয়া রিলিজ হয়। আর যদি হচ্ছে আপনার আয়রন থেকে কোনো কিছু লাইটার হয়, হালকা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ফিউশন বিক্রিয়াটা ওইখানে কাজ করবে। সো এটাই হচ্ছে আমাদের মূলত পড়া ছিল এই চ্যাপ্টারে। আপনি যদি CO1 CO2 পড়েন দেখবেন বিগত বছরগুলোতে এই টাইপেরই কোশ্চেন আসে। সো এগুলো একটু ভালো করে পড়বেন। এই হচ্ছে আপনার গ্রাফটা একটু ভালো মতন আঁকা যাবেন। পরীক্ষায় অনেক সময় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দিয়ে আপনার গ্রাফ আঁকতে বলতে পারে, তখন আসলে এইটা হচ্ছে আপনার আঁকা লাগতে পারে। সো আমরা এখন আসলে ম্যাথমেটিক্যাল, তো এটা হচ্ছে ওভারভিউতে তো হচ্ছে আমরা রাদারফোর্ড পড়ছি, রাদারফোর্ড মডেলও দেখলাম, বোর মডেলও দেখলাম, নিউক্লিয়ার টার্মও দেখছি এবং মাস ডিফেক্ট ব্যাপারে আমরা আলোচনা করছি। আমরা হচ্ছে এখন আমাদের এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল পার্টটা শুরু করব। সো ম্যাথমেটিক্যাল পার্ট শুরু করার আগে আমরা বেশ কিছু সূত্র দেখে নিব যে সূত্রগুলো আসলে আমাদের দরকার এই অধ্যায়ের জন্য। সো প্রথমেই হচ্ছে আপনাকে দেখবেন এই অধ্যায়গুলো ম্যাথের ক্ষেত্রে একটা জিনিস বেশিরভাগ দিয়ে থাকে, সেটা হচ্ছে AMU। কিন্তু আপনি যখন বাইন্ডিং এনার্জি বের করতে যাবেন তখন হচ্ছে আপনাকে সি দ্বারা হচ্ছে গুণ করতে হবে, অর্থাৎ C² দ্বারা, রাইট? তো আপনি যখন C² দ্বারা গুণ করতে যাবেন, সি তো হচ্ছে আপনার কেজিতে আছে, মানে এসআই এককে আছে। সো আপনার এই AMUটা কিন্তু এসআই একক না। সুতরাং আপনাকে যদি AMUতে কোনো ভ্যালু আসে বা দেয়া থাকে, আপনি সেটাকে হচ্ছে এসআই একক বা 1.6606 ইন্টু 10⁻⁻27 কেজি দিয়ে গুণ করে নেবেন। যদি এটাতে গুণ করে নেন দেখবেন আপনার হচ্ছে ম্যাথগুলো তখন হচ্ছে আপনার C² দিয়ে হচ্ছে করা যাইতেছে। এছাড়াও বেশ কিছু ইউনিট সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। সেটা হইতেছে আপনার ফার্স্ট এনার্জির যেই ইউনিটটা আছে সেটা হচ্ছে 1 EV, যেটাকে আমরা বলতেছি 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা কিন্তু 1.6। এছাড়াও হচ্ছে আমাদের 1 MU আছে একটা, যেটার এককটা হচ্ছে আপনার চেঞ্জ যদি আমরা করি এটা হচ্ছে 93.1.5 MeV। এরপর হচ্ছে আপনার লেন্থের যদি আমরা চিন্তা করি যে 1 আর্মস্ট্রং সমান সমান হচ্ছে 10⁻⁻10 মিটার। এরপর হচ্ছে আপনার প্লাঙ্কের যে ধ্রুবকটা ছিল এটার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। এছাড়াও লাইটের স্পিড হচ্ছে আপনার c সমান 3 ইন্টু 10⁻8 মিটার পার সেকেন্ড। এবং আপনার হচ্ছে ইলেকট্রনের চার্জ সম্পর্কে আমরা জানি, যেটার ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। সো এই এককগুলো আপনাকে মনে রাখতে হবে এই অধ্যায়ের ম্যাথের জন্য। এছাড়াও আমরা হচ্ছে আরও বেশ কিছু সূত্র দেখব যেগুলো হচ্ছে আমাদের কাজে দিবে। তো তার মধ্যে হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাই। সো বেশ কিছু সূত্র আমাদের এই চ্যাপ্টারে দেখা লাগবে। বোর মডেলের যদি আমরা সূত্রগুলো দেখি, আপনার হচ্ছে প্রথমেই হচ্ছে আমার যেই RN অর্থাৎ রেডিয়াস, ধরেন আপনি হচ্ছে কোনো একটা কক্ষপথের রেডিয়াস বের করতে যাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এনের ভ্যালু তো জানেন যে আপনি কোন কক্ষপথেরটা বের করতে চাইতেছেন, ওই কক্ষপথের সাথে আপনি এনের ভ্যালুটা বসাই দিবেন। R1 এর ভ্যালুটা হচ্ছে আপনার ফিক্স, যেটার ভ্যালু হচ্ছে 0.53 আর্মস্ট্রং, এটার সাথে গুণ করে দিবেন। ধরেন আপনি যদি 2 নম্বর কক্ষপথে যাইতে চান তাহলে 2² ইন্টু হচ্ছে 0.53 এম্পিয়ার, তাহলে 2 নম্বর কক্ষপথের রেডিয়াসটা এইটা বের হবে এবং এইটা কিন্তু আপনার এম্পিয়ারে আর্মস্ট্রংয়ে বের হবে। এটা এম্পিয়ার না, আর্মস্ট্রং। তো আর্মস্ট্রংকে আপনি যদি মিটারে নিতে চান তখন হচ্ছে সেটার সাথে আপনি 10⁻⁻10
গুণ করে দিলেই আপনার হচ্ছে ভ্যালুটা চলে আসবে। এরপর যদি আমরা দেখি যে কোনো একটা ধরেন আপনার কক্ষপথ বলা আছে, কক্ষপথের এনার্জি বের করতে বলা হয়েছে, তাইলে হচ্ছে সেম আপনি প্রথম কক্ষপথের যে এনার্জি জানেন সেটার সাথে হচ্ছে এন স্কোয়ারকে আপনি ভাগ করে দিবেন। তো E1 এর ভ্যালুটা হচ্ছে আমাদের -13.6 ইভি। এটা হচ্ছে E1 বা গ্রাউন্ড স্টেটের এনার্জি। এরপর হচ্ছে আপনাকে যদি বলে যে এনার্জি ডিফারেন্সটা বের করতে জুলে, অর্থাৎ ডেল ইটা বের করতে আপনি হচ্ছে EH অর্থাৎ হায়ার যেটা থাকবে ওইটার সাথে আপনি হচ্ছে বিয়োগ করে দিবেন লোয়ার যে গ্রাউন্ডটা আছে ওইটাকে। সো আমরা এটা ম্যাথ করতে গেলে দেখব এই HLটা ধরাটা একটু টাফ হয়ে যায়, ওইটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মের সময় দেখে ফেলবো। আর এই পরবর্তী সূত্র হচ্ছে আপনার আরেকটা সূত্র থাকে ডেল ই সমান সমান HF, অর্থাৎ এনার্জি ডিফারেন্স যেটা থাকে, এই এনার্জি ডিফারেন্সটা আপনি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক দিয়ে আপনার জুলে বের হবে এই ম্যাথটা। এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি থাকতেছে। এবং পরবর্তীতে হচ্ছে আমরা জানি যে এফ সমান সমান হলো আপনার c/λ, অর্থাৎ ওয়েভলেন্থ যেটাকে আমরা জানি। এবার আসেন আমরা হচ্ছে কোয়ান্টাম নাম্বার বের করার একটা সূত্র জানি যে 1/λ ইকুয়াল টু হচ্ছে 1r ইন্টু 1/n স্কোয়ার, এবং এই n স্কোয়ারটা হচ্ছে আপনার লোয়ার পার্টের এবং আরেকটা n স্কোয়ার হবে সেটা হচ্ছে আপনার হায়ার পার্টের। ওকে, সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি সূত্র, যতগুলো আমরা বোর মডেল বা হচ্ছে পরমাণু নিয়ে আমরা আলোচনা করব। তো এই সূত্রগুলো আমাদের নোট খাতায় ভালো মতন লেখা আছে, আপনাদের ভিডিওর লিঙ্কের নিচে হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, ওইখানে হচ্ছে আপনি গেলে আমাদের এই নোটটা পেয়ে যাবেন। এই নোটে আপনি পুরো যে CO1 আছে সেই CO1-এর নোট পাবেন, আপনি যদি CO2 যতগুলো আছে তার নোট পাবেন, এবং CO3 অর্থাৎ ম্যাথগুলা, আমি তো ম্যাথগুলো এখানে দেখাই দিব, তার সাথে পুরোপুরি কীভাবে প্রসেস ওয়াইজ করা লাগবে সেটার কিন্তু আপনার ম্যাথ পুরো করা আছে নোট খাতায়, এবং এই সূত্রগুলো দেওয়া আছে। এখন আমরা যদি হচ্ছে আলোচনা করি আপনার হচ্ছে যেই এনার্জি বা নিউক্লিয়াসের পার্টটা নিয়ে, তো এখানে একটাই সূত্র আছে, তিনটা সূত্র আছে। একটা হচ্ছে আপনার মাস এনার্জির যে সূত্রটা, সেই মাস এনার্জি সূত্রতে হচ্ছে বলা আছে যে আপনার যে পরমাণু সংখ্যাটা ছিল সেটার সাথে আপনি পরমাণুর ভরের সাথে পরমাণুর সংখ্যাটা গুণ করেন, তারপর হচ্ছে আপনি যোগ করেন আবার যে আপনার নিউট্রন সংখ্যা দেওয়া আছে ওই নিউট্রন সংখ্যার সাথে তার যেই ভর আছে তার ভরকে গুণ করে আপনি যোগ করে দিবেন, এবং এই যে টোটাল ভরটা বের হইলো এই টোটাল ভরটার সাথে আপনি হচ্ছে বিয়োগ করবেন আপনার যেই নিউক্লিয়াস দেওয়া আছে সেই নিউক্লিয়াসের ভরটাকে। যদি আপনি এটা করতে পারেন আপনি দেখবেন আপনার বাইন্ডিং এনার্জি রেজাল্টটা বের হয়ে মাস ডিফেক্টের রেজাল্টটা বের হয়ে গেছে, এবং এই মাস ডিফেক্টটা যখন আপনি পাইতেছেন তখন আপনাকে হচ্ছে বাইন্ডিং এনার্জি আপনি বের করতে পারবেন, যেটা BE দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি, এবং এই বাইন্ডিং এনার্জি তখন দাঁড়াচ্ছে M ইন্টু c²। সো এই হচ্ছে আমাদের আলোচনা, বাট এখানে একটা ডিফারেন্ট আছে, যদি আপনি হচ্ছে বাইন্ডিং এনার্জি বের করেন M ইন্টু c² দিয়ে, তখন কিন্তু আপনার এই যে ডেল M এর ভ্যালুটা আপনাকে কেজিতে নিতে হবে। তো কেজিতে আপনি কীভাবে কনভার্ট করবেন এটা কিন্তু আমরা প্রথমেই দেখাইছি যে 1 AMU সমান 1.6 ইন্টু 10⁻⁻27। তো আপনার এই যে এখান থেকে যে ডেল এমটা বের হচ্ছে এবং এই ভ্যালুগুলো কিন্তু আপনি MP বা হচ্ছে MN এর ভ্যালু কিন্তু ও AMUতে নিয়ে নিছেন। তো AMUতে নেওয়ার ফলে আপনার ডেল M এর ভ্যালুটাও বের হচ্ছে AMUতে। এখন আপনি যদি এটার সাথে 1.6 গুণ করে দেন তাইলে কিন্তু আপনার SI এককে এটা কনভার্ট হয়ে যাচ্ছে, এবং SI এককে যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন আপনি চাইলে এটাকে c² এর সাথে গুণ দিতে পারতেছেন। অন্যথায় যদি আপনি AMU নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 931 যেই MEV ভ্যালুটা ছিল ওইটা দ্বারা হচ্ছে আপনাকে গুণ করতে হবে, এবং তখন আপনার বাইন্ডিং এনার্জির ভ্যালুটা AMUতে কনভার্ট হয়ে যাবে। আর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান, তো আপনি যখন বাইন্ডিং এনার্জিটা বের করছেন ওইটার দ্বারা হচ্ছে আপনি যে আপনার নিউক্লিয়ান সংখ্যাটা আছে ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলেই আপনার হয়ে যাচ্ছে। সো মোটামুটি এইগুলাই ছিল আসলে আমাদের সূত্র। এখন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা দেখব। ম্যাথমেটিক্যাল পার্টের স্লাইডটা হচ্ছে বের করি। সো প্রথম যদি আমরা ম্যাথগুলো লক্ষ্য করি, আমাদের ম্যাথে দেওয়া আছে যে what will be the frequency of the photon emitted when a hydrogen atom
কামস টু গ্রাউন্ড স্টেট ফ্রম দ্য এক্সাইটেড স্টেট। অর্থাৎ আমাকে বলা আছে যে এই ভ্যালুগুলো দেওয়া আছে যে ফার্স্ট বোর গ্রাউন্ড স্টেট আর রেসপেক্টিভলি 3.04 এবং 13.6 EV। সো আমার বলা আছে আলটিমেটলি যে এই যে এনার্জি এটা থেকে এটা যদি আসলে আপনার মানে কী বলো এটাকে চেঞ্জ হয় বা হচ্ছে আপনার পরিবর্তন হয়, তখন আসলে আপনার ফ্রিকোয়েন্সিটা কী হইতেছে। ধরেন আপনার কাছে ফার্স্ট একটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে আছে, সেইখান থেকে একটা একটা স্টেজে গেছে এক্সাইটেড স্টেজ, তখন হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সিটা কত। ওকে, সো দেখেন আমার কাছে দেওয়া আছে আপনার দুইটা ভ্যালু, অর্থাৎ E2 এর ভ্যালু দেওয়া আছে আপনার এবং E1 এরও ভ্যালু আমার দেওয়া আছে। ওকে, এখন E2 হবে হচ্ছে আপনার বড়টা, তো আপনি এখানে দেখেন আপনার বড়কে -3.4 আর ছোট হচ্ছে আপনার -13.6। তো আপনার প্রথমে আপনি বসাবেন হচ্ছে -3.4কে, পরবর্তীতে আপনি বসাবেন হচ্ছে -13.6কে। এবার দুইটাকে বিয়োগ দেন, বিয়োগ দিলে আপনার একটা ভ্যালু বের হবে, দেখবেন আপনার ভ্যালু আসতেছে 10.2 EV। এখন আপনি জানেন যে আপনার যে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা আছে সেই কাজটা হচ্ছে আপনার এইচের সাথে, অর্থাৎ HF যে আমার সূত্র, তো আমার এই ভ্যালুটাকে হচ্ছে তখন জুলে নিয়ে যেতে হবে। এই 10.2 EVকে আমার জুলে নিতে হবে। সো জুলে আমি যদি কনভার্ট করতে যাই, আমি হচ্ছে ইভির সাথে 1.66 ইন্টু 10⁻⁻19 যদি গুণ করে দিই, আমরা হচ্ছে আপনার জুলের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবং জুলের ভ্যালু যদি আমরা পাই, তারপর হচ্ছে আমরা এফ সমান সমান ডেল ই যে ভ্যালুটা আমরা পাইছি এইমাত্র, ওই ভ্যালুটা দিয়ে আমরা প্লাঙ্কের ধ্রুবক যদি ভাগ করে দিই, আমরা হচ্ছে দুইটা ভ্যালু যে ভ্যালুটা পাবো ওটা দেখবেন এই ভ্যালুর সমান, অর্থাৎ 2.46 ইন্টু 10⁻15 হার্জ। সো এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথটা করতে পারি। এবার হচ্ছে আমরা 2 নম্বর ম্যাথে আসি। 2 নম্বর ম্যাথে বলা আছে যে দ্য সিম্বল অফ অ্যালুমিনিয়াম নিউক্লিয়াস এত, সো হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্রোটন, নিউট্রন অ্যান্ড মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার অফ দিস নিউক্লিয়াস। তো এটা তো খুবই সহজ, আপনার অ্যালুমিনিয়ামের মাস নাম্বার দেওয়া আছে হচ্ছে আপনার 27 এবং আপনার অ্যাটমিক নাম্বার দেওয়া আছে 13। সো আপনি এখান থেকে আলটিমেটলি প্রোটন বিয়োগ করে বের করতে পারবেন, এরপর হচ্ছে আপনি নিউট্রন সংখ্যা বিয়োগ করে বের করতে পারবেন, মাস নাম্বারটাও হচ্ছে আপনার বলাই আছে 27 এবং অ্যাটমিক নাম্বারটা আপনার বলাই আছে 13। 3 নাম্বারটা হচ্ছে আপনাকে বলছে যে ফাইন্ড দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট ইন এ হাইড্রোজেন অ্যাটম। অর্থাৎ একটা হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট যে অরবিটটা আছে ওই অরবিটটার হচ্ছে আপনি ইটা বের করবেন, ইলেকট্রন এনার্জিটা বের করবেন। অর্থাৎ আমরা যে মুখস্থ একটা ভ্যালু শিখতে বলছিলাম আপনাদের 13.6, ওই ভ্যালুটাকে আপনার হচ্ছে এখানে বের করা লাগবে। তো এইটার জন্য একটা সূত্র আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে e⁻n সমান সমান me মি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8e পাই স্কোয়ার h স্কোয়ার n স্কোয়ার। তো আপনি এটা কীভাবে মনে রাখতে পারেন, মি ভাগ হচ্ছে HN স্কোয়ার, এই 8p এটা তো অটোমেটিকলি চলে আসে। তো এই সূত্রের মধ্যে আপনি যদি এমকে হচ্ছে বসায় দেন, এম এর ভ্যালু হচ্ছে আপনার 9.1 ইন্টু 10⁻31, অর্থাৎ ইলেকট্রনের ভর, ইলেকট্রনের যেই চার্জ ছিল 1.6 ইন্টু 10⁻19, এটাকে টু দি পাওয়ার 4 করবেন, এরপর হচ্ছে এইচ এর ভ্যালু স্কোয়ার করবেন, এন এর ভ্যালু স্কোয়ার করবেন, পাই দ্য স্কোয়ার মানে 8 পাই স্কোয়ার, যেটা 8.85 ইন্টু 10⁻12 সি স্কোয়ার এন ইনভার্স এম টু দি পাওয়ার, এটার এককটা হচ্ছে এইটা। এপসাইলন নটের একক হইতেছে আপনার সি স্কোয়ার এন টু দি পাওয়ার -1 অ্যান্ড এম টু দি পাওয়ার -2। সো আপনি এই ভ্যালুটাকে স্কোয়ার করেন, এটাকে স্কোয়ার করেন, এটাকে স্কোয়ার করেন, গুণ দেন, তারপর এটাকে ধরে ভাগ করেন। এখানে আপনি একটু খেয়াল রাখবেন, ই টু দি পাওয়ার যখন 4 করবেন, অনেক সময় ক্যালকুলেটারে মানগুলা নাও মিলতে পারে। সো আপনি এটাকে আসলে ভাগ করে ভ্যালুগুলো লিখে, তারপর যখন ই টু দি পাওয়ার 4 করবেন, এটার একটা ভ্যালু লিখবেন, দেন এটার সাথে গুণ দিবেন, একটা ভ্যালু লিখবেন, তারপর হচ্ছে এটা লিখে এটার একটা করে ভ্যালু বের করে গুণ করে এরপর হচ্ছে আপনি ভাগ দিবেন, দেখবেন আপনার অ্যান্সারটা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমার কোয়ান্টাম নাম্বার বের করতে বলছে বোরের অরবিটের, বোর অরবিটস অফ এ হাইড্রোজেন অ্যাটম হুজ রেডিয়াস, অর্থাৎ আমার রেডিয়াসটা দেওয়া আছে 0.11
millimeter. And what is the energy of a hydrogen atom at this stage? না, আমার দুইটা জিনিস বের করতে বলছে। দেখেন, আমাকে দেওয়া আছে হচ্ছে আপনার অরবিটের রেডিয়াস, অর্থাৎ Rn দেওয়া আছে, এবং আমাকে বলা আছে যে ফার্স্ট অরবিটের রেডিয়াসও আমি জানি, যেটার ভ্যালু হচ্ছে R1। তাইলে আমাকে হচ্ছে এনার্জি বের করতে হবে আপনার, আমাকে যেহেতু দুইটা ভ্যালু দেওয়া আছে R1 এবং R1, তাহলে আমি এখান থেকে কোন আপনার হচ্ছে সে কোন স্টেজে আছে এটা বের করতে পারবো। কারণ আমরা কি জানি, আমরা জানি যে Rn ইকুয়াল টু হচ্ছে n² R1। তাহলে R1 এর ভ্যালু জানি, Rn এর ভ্যালু জানি, তাহলে হচ্ছে আমার n এর ভ্যালু আমার বের করতে পারবো। আপনি যদি দুইটা ভাগ করেন দেখবেন n এর ভ্যালু বের হইতেছে একটা ভ্যালু। তো এই n এর ভ্যালু যখন আপনি বের হয়ে করে ফেলছেন, তখন আপনি তো এই সূত্রটাও জানেন, e⁴n ইকুয়াল টু হচ্ছে E1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার n²। আপনি এই সূত্রটা বসায় ফেলান। এখন আপনি এন এর ভ্যালু আপনি জানেন, ধরেন এন এর ভ্যালু আপনার এখানে যেটা আসবে ওই 434, তাহলে এন এর ভ্যালু আপনি 434 বসান। এরপর উপরে হচ্ছে আপনার 13.6 বসায় দেন, দুইটাকে ভাগ করেন, দেন আপনার অ্যান্সার এন এর অ্যান্সার আপনি যে এটা -7.22 এই অ্যান্সারটা পেয়ে যাবেন। সো মোটামুটি এইভাবে হচ্ছে আপনারা সূত্রগুলো ইউজ করে এটা বসাইতে পারেন। সো এর পরবর্তী আমরা স্লাইডে চলে যাই আমাদের পরবর্তী ম্যাথগুলোর জন্য। সো এখানে হচ্ছে আপনাকে বলা আছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ থার্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। মানে এখানে বলাই আছে যে আপনার R3 বের করতে, R3-র ভ্যালুটা হবে হচ্ছে 3² ইন্টু হচ্ছে R1 এর ভ্যালুর সাথে আপনি গুণ দিয়ে দিবেন, শেষ, আর কিচ্ছু নাই এখানে। এবং যদি এনার্জিও বের করতে বলছে, সো এনার্জিটা আপনার হবে E3 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 13.6 ডিভাইডেড বাই আপনার 3²। এইভাবে হচ্ছে আপনি এই টার্মেরও এনার্জিটা বের করে ফেলতে পারবেন। পরবর্তী হচ্ছে আপনাকে বলছে যে এনার্জি অফ দ্য গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটমস 13.6 eV, ফাইন্ড দ্য এনার্জি অফ দ্য ফোটন এমিটেড ইন দ্য ট্রানজিশন ফ্রম n ইকুয়াল টু 4 অ্যান্ড n ইকুয়াল টু 2। তো এখানে বলা আছে যে আপনার 4 নাম্বার যেই ট্রানজিশনটা আছে সেই ট্রানজিশন থেকে n2-তে যাইতেছে, তো আপনার ভ্যালুটা কত হবে। তা আগে 4 নাম্বারটা বের করেন। 4-এর জন্য আপনি জানেন 13.6 ইন্টু হচ্ছে আপনার 4² হবে। আপনি এরপর E2টাও বের করতে পারবেন। তো E2টা বের করেন, E2 বের করলেন, E4 বের করলেন। এবার আপনি E4 থেকে E2 বিয়োগ করে দেন, কারণ বড়টা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। তো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে যে ভ্যালুটা আমরা পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে 2.55। এরপর 7 নম্বর ম্যাথে আসেন, যেখানে আমার ওই যে বালমার সিরিজ এবং সিরিজের কথা বলা আছে, যে একটা লাইন একটা সিরিজ থেকে আরেকটা সিরিজে গেলে আসলে কতটুকু এনার্জি আসলে ওয়েভলেন্থ আমরা পাবো। এটার সূত্র তো আমরা দেখছিলাম যে ল্যামডা সমান সমান আপনার HC ইকুয়াল টু হচ্ছে এনার্জি যেই আপনার ডিফারেন্সটা সেইটা। সো এনার্জি ডিফারেন্স আপনার এখানে 1.5 এবং 13.6 দেওয়া আছে। আপনি 1.5টা আমরা তো 7 নম্বরটা করতেছিলাম, 1.5 এবং আপনার 3.4 দেওয়া আছে। সো এই দুটো হচ্ছে আপনি বিয়োগ করেন, আপনার মধ্যে বড় হচ্ছে 1.5, সো 1.5 হচ্ছে আগে আসবে, অর্থাৎ মাইনাস এটা মাইনাস 3.4 হবে। এইটা থেকে আপনার একটা ভ্যালু বের হবে 1.9। এই ভ্যালুটা দিয়ে হচ্ছে আপনি জুলে নিয়ে যাবেন, এটাকে কনভার্ট করে ইভি বের হয়েছে। তো ইভি থেকে আমরা জানি কনভার্ট করতে কী গুণ করা লাগবে, 1.6 ইন্টু 10⁻⁻19। এরপর এটা জুলে চলে গেল, এবং এখন হচ্ছে আপনি এই জুলকে আপনি যদি 3.04 যেই ভ্যালুটা বের করছিলেন আপনার এই যে এইখানে এই যে ভ্যালুটা বের হয়েছে, এই ভ্যালুটাকে আপনি এইখানে বসান। আপনি এইচের ভ্যালু জানেন, সি এর ভ্যালু জানেন, তো আপনি আপনার ল্যামডার ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। এবার 8 নম্বরে আসেন, যেখানে বলা আছে আপনার লাইমান সিরিজ এর ফার্স্ট লাইন ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম হ্যাজ এ ওয়েভলেন্থ 1200 আর্মস্ট্রং। তাইলে হচ্ছে সেকেন্ড লাইনের আমার কত আর্মস্ট্রং হবে, এইটা হচ্ছে আমাকে এখানে নির্ণয় করতে বলছে। সো আমরা যদি জানি যে সূত্রটা হচ্ছে 1/λ ইকুয়াল টু হচ্ছে R ইন্টু 1/n²
এটা হচ্ছে আপনার লোয়ার পাতটা ছিল, আর এটা হচ্ছে আপনার 1/n², যেখানে হচ্ছে আমরা হায়ার পাতটাকে রাখতেছিলাম। তো আমরা প্রথমে এখানে কাকে বসাবো? দেখেন আমরা জানি যে এখানে হচ্ছে আমার ফার্স্ট লাইন, আর একটা লাইন হচ্ছে আমার সেকেন্ড লাইন, তার মানে সবচেয়ে লোয়ার কি, মানে 1 আর 2 এর মধ্যে লোয়ার হচ্ছে আপনার 1, তার মানে এখানে বসবে 1। তো 1/1² করলে আলটিমেটলি আমার 1-ই পাবো আমি, আর এর ভ্যালুটা এখানে বসানো লাগবে। আর এটা হচ্ছে আমার 2 ছিল, তাহলে 2 হয়ে গেল আমার 4। ওকে, এখন এটা তো 1 থাকতেছে, এটা 1/4, মানে 1 - 1/4। আর আপনার হচ্ছে 1/λ, মানে ল্যামডার ভ্যালু হচ্ছে আপনার দেওয়া ছিল 1200। সো আপনি চাইলে হচ্ছে এখান থেকে আর এর ভ্যালুটা বের করতে পারেন, যে আর এর ভ্যালুটা কতটা বের হচ্ছে, কারণ আপনার কাছে তো সব কিছুই দেওয়া আছে, আপনি আর এর ভ্যালুটা আলটিমেটলি জানেন না। সো আর এর ভ্যালুটা আপনি এখান থেকে বের করে তারপর হচ্ছে আপনি সেকেন্ড লাইনের জন্য আপনার ভ্যালুটাকে আপনি বসাইতে পারেন। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি ওয়েভ লেন্থের ভ্যালু হচ্ছে আপনার 10, তাহলে আপনার আর এর ভ্যালুটা কত আসতেছে। সো আমরা ফার্স্টে ফাইন্ড আউট করলাম আর এর ভ্যালু। এই আর এর ভ্যালু নিয়ে আমি আর কি হচ্ছে এই ম্যাথটাকে আগাইতে হবে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন যে এখানে বলা আছে ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইন দ্বারা কী বুঝাইছে? ফার্স্ট লাইন দ্বারা বুঝাইছে আপনার 2 নম্বর অরবিট থেকে সে 1 নম্বর অরবিটে গেছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন দ্বারা বুঝাইছে। আবার বুঝাইছে সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন বলতে কিন্তু অনেকে বুঝেন যে এইটা 2 থেকে 1, না, এটা কিন্তু আপনার সেকেন্ড লাইন না। সেকেন্ড লাইনের কনসেপ্টটা হচ্ছে এইটা 2 থেকে 1। থার্ড লাইন, সেকেন্ড লাইনের ফার্স্ট লাইনের কনসেপ্ট হচ্ছে আপনার এইটা 2 থেকে 1, আর সেকেন্ড লাইনের কনসেপ্ট হচ্ছে 3 থেকে 1। সো আপনাকে যদি বলে থার্ড লাইন, আপনি ধরবেন 4 থেকে 1, ফোর্থ লাইন 5 থেকে 1। তার মানে লাইনের সময় আমার হচ্ছে এন এর ভ্যালুটা 1 বৃদ্ধি পায়। তা আপনি এখানে আর এর ভ্যালুটা জানেন, আপনি হচ্ছে কোন লাইন থেকে কোন লাইনে গেছে এটাও জানেন, অর্থাৎ হায়ার র্যাঙ্কিং হচ্ছে আপনার 3, তাহলে 1/9 হবে, আর লোয়ার র্যাঙ্কিং হচ্ছে 1, যেটা হচ্ছে প্রথমে বসবে, তার মানে 1 - 1/9 গুণ হবে কোনটা, এই যে আপনি আর এর ভ্যালুটা বের করছেন ফার্স্ট লাইনের বসাইয়া, সেই 8টা বসাই দিবেন, তারপর হচ্ছে আপনি 1/λ ভ্যালুটা পেয়ে যাবেন, বা 1/λ দেন হচ্ছে উল্টায় দিলে ল্যামডার ভ্যালুটাকে আপনি পেয়ে যাচ্ছেন। সো আমরা এরপরের ম্যাথে আসি। পরের ম্যাথটা হচ্ছে আপনাদের এই পেজে, যেখানে আমাদের আর 3টা ম্যাথ আছে এই অধ্যায়ের মধ্যে। এখানে বলা আছে যে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন এমিটেড বাই দ্য হাইড্রোজেন অ্যাটম ওয়েন ইট কামস ফ্রম -15 eV টু -13 ফুট। তো আপনাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করতে হবে এফ। তাহলে আপনার কাছে হচ্ছে ডেল ই বের করার একটা অপশন দিয়ে দিছে, আপনি সবচেয়ে ছোটো হচ্ছে -3.4 বসাই দেন, এরপর হচ্ছে আপনি -15 বসান। এখানে একটা অবজারভেশন আছে, কোশ্চেনটা যখন আমরা সলভ করতে গেছি দেখা গেছে যে অ্যান্সারটা আসছে, এই অ্যান্সারটা যদি আপনার ম্যাচ করতে হয় তাহলে এখানে হচ্ছে 1.5 আসতে হবে। তো 1.5 আসলে আপনার হচ্ছে অ্যান্সারটা তখন আসলে ম্যাচ করে, কারণ 1.5 সরি 15 যে ইভিটা ছিল ওইভাবে আসলে অ্যান্সারটা ম্যাচ করে না। সো আমরা ম্যাথটা যখন করবো আমরা 1.5 দিয়ে নিব, পরীক্ষার সময় আসলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সো সরি এখানে হচ্ছে এটা একটু ঠিক করে লিখতে হবে যে এখানে হচ্ছে আপনার 1.5 আগে আসবে, যেহেতু এটা হচ্ছে ছোটো, দেন হচ্ছে -3.4। এরপর হইতেছে আপনার যেই ভ্যালুটা আসতেছে এটা হইলো এটার একটা ভ্যালু বেরোবে 1.9, এবং এইবার যদি আপনি 1.9 ইভিকে আপনি নিতে হবে হচ্ছে জুলে। তো আপনি জুলে কনভার্ট করলেন, কনভার্ট করার পরে আপনার এফ এর ভ্যালু যেটা আছে ডেল ই বাই হচ্ছে আপনার এইচ এর ভ্যালু। সো তখন হচ্ছে আপনি এইচ এর ভ্যালুটা বসাই দেবেন, দেখবেন আলটিমেটলি আপনার যে অ্যান্সারটা সেটা বের হয়ে গেছে। এবং এখানে বলা আছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ অরবিট, এটা ওইরকম ইম্পর্টেন্ট না, এটা মুখস্থ ভ্যালু আপনাদের আরেকটা সূত্র তো মুখস্থ করা লাগবে, অরবিটের সূত্রটা। সো ওইটা সূত্রটা মুখস্থ করে আপনাদের হচ্ছে ভ্যালুটা বসাই দিতে পারেন। আরেকটা আছে হচ্ছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট ইন হাইড্রোজেন অ্যাটম, ক্যালকুলেট দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন দ্যাট অরবিট। অর্থাৎ আপনার এখানে বলা আছে যে সেকেন্ড অরবিটের, মানে বোর পরমাণুর সেকেন্ড অরবিটের রেডিয়াসটা কত, অর্থাৎ আপনার এন দেওয়া আছে, তাহলে আমরা জানি যে R2 = হবে 2²
প্লাস হচ্ছে 0.53। সো এটার ভ্যালু হচ্ছে আপনার 2.12 এম্পিয়ার। আর এনার্জি হচ্ছে আপনার সমান সমান যেই 13.6 দেওয়া ছিল সূত্রে, ওইটাকে ভাগ হয়ে যাবে আপনার 4, মানে 2 স্কোয়ার সমান 4। সো মোটামুটি আপনারা এইভাবে যদি করেন, সো এই কটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। এবং এই কটাই ছিল হচ্ছে আমাদের রেডিয়াস রিলেটেড প্রবলেম। এখন আমরা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস রিলেটেড প্রবলেম আছে ওগুলো দেখব। দেখেন প্রথম ম্যাথটা আমরা যদি নিউক্লিয়াস রিলেটেড দেখি, এটা হচ্ছে আপনার মাস ডিফেক্ট বের করতে হবে, বাইন্ডিং এনার্জি বের করতে হবে এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান বের করতে হবে ফর হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, সো হিলিয়াম নিউক্লিয়াসের নিউট্রন দেওয়া আছে, অ্যাটমিক মাস দেওয়া আছে, এই ভ্যালুগুলো আপনার দেয়া থাকবে। সো আপনি করবেন কি, যে আপনি জানেন যে নিউট্রন দেওয়া আছে একটা মাস নিউট্রন, এম এন এর ভ্যালু দেওয়া আছে, আপনার হচ্ছে এম এইচ এর ভ্যালু দেওয়া আছে, আপনার হিলিয়ামের যে ভর সেই ভরটাও দেওয়া আছে এম এইচই, অর্থাৎ হিলিয়ামের ভরটাও দেওয়া আছে। এবং হিলিয়ামে আপনি জানেন যে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন আছে। সো আপনি 2টা প্রোটন এবং 2টা নিউট্রন দিয়ে হচ্ছে আপনি গুণ করে দিবেন, এগুলোকে গুণ করে দিলেন। গুণ করার পরে আপনার যে ভ্যালুটা বের হবে সেই ভ্যালুটা বের হইতেছে হচ্ছে আপনার সেই ভ্যালুটার সাথে আপনার যে এই যে মানে হিলিয়ামের যে ভ্যালুটা দেওয়া ছিল ভর অফ হিলিয়াম, ওইটাকে হচ্ছে আপনি বিয়োগ করে দেবেন। দেখবেন এইটার ভ্যালু আপনার বের হবে হচ্ছে সব বড়, যেটার থেকে হচ্ছে মানে হিলিয়ামের ভ্যালু থেকে ওটা বড় বের হবে। সো বিয়োগ করলে একটা ভ্যালু আসবে, ওই ভ্যালুটা হচ্ছে আপনার এম এ ইউতে আসবে। সো এটারকে আপনি যদি 931 দিয়ে হচ্ছে গুণ করেন, তাহলে হচ্ছে আপনি বাইন্ডিং এনার্জির ভ্যালুটাকে হচ্ছে আপনি পেয়ে যাবেন। এবং আপনাকে যদি বলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান, তখন আছে আপনার টোটাল নিউক্লিয়ান সংখ্যা দ্বারা, যেটার সংখ্যা হচ্ছে 4, কারণ কি 2টা প্রোটন প্লাস হচ্ছে 2টা নিউট্রন আছে। সো এই নিউক্লিয়ান সংখ্যা দ্বারা আপনি যদি বাইন্ডিং এনার্জির যে ভ্যালুটা পাইছেন ওইটাকে ভাগ দেন, তাহলে হচ্ছে আপনার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ানে চলে আসবে। এবং বাইন্ডিং এনার্জিটা কিন্তু আপনার এম ইউ দ্বারা যদি গুণ করেন বা 931 দ্বারা যদি গুণ করেন, তাহলে কিন্তু এম ইভিতে মেগা ইলেকট্রিক ভোল্টে চলে আসবে। সো এই 12 নাম্বার ম্যাথের মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার 13, 14, 15 নাম্বার ম্যাথগুলো থাকে। আপনি যদি 13 নাম্বার ম্যাথটা লক্ষ্য করেন, দেখবেন এখানে বলা আছে যে আপনার এটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে আয়রনের। তো আয়রনের সব এলিমেন্টগুলাই দেওয়া আছে, অ্যাটমিক মাস হাইড্রোজেনের এনার্জি দেওয়া আছে। তো এই যে আপনার মানে মাস অফ হাইড্রোজেন দেওয়া আছে, এটা মানেই কিন্তু আমার প্রোটনের মাস, ঠিক আছে। আর নিউট্রনের এনার্জিও দেওয়া আছে এটা, কারণ একটা মাস মানে একটা প্রোটনই তো আপনার হচ্ছে হাইড্রোজেনের মধ্যে আছে, তাহলে ওর যে মাসটা হবে বা ওর যে ভরটা হবে ওইটা আসলে প্রোটনের ভর। এবং অ্যাটমিক মাস অফ আয়রনও দেওয়া আছে। সো এরপর হচ্ছে আপনি এটাকে গুণ করে বিয়োগ করলে আপনার হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। এবং গুণ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে আপনার 56 আছে এবং 26 আছে, ঠিক আছে। সো আপনার নিউট্রন সংখ্যা এবং আপনার যেই প্রোটন সংখ্যা সেইটা কিন্তু আপনার সেম নাই। তো আমরা যদি হচ্ছে এখানকার মানে প্রোটন সংখ্যা বের করি, প্রোটন সংখ্যা হচ্ছে আমার 26 আসতেছে, নিউট্রন সংখ্যা কিন্তু আমার 30 আসতেছে। সো 26 দ্বারা আপনার প্রোটন সংখ্যাকে গুণ করতে হবে, 30 দ্বারা হচ্ছে আপনার নিউট্রন সংখ্যাকে গুণ করতে হবে। এর পরবর্তীতে দুইটাকে বিয়োগ করে দিলে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। এবং তারপর হচ্ছে আমরা আমাদের 931 দ্বারা গুণ করে বাইন্ডিং এনার্জি বের করব। এবং পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের যে নিউক্লিয়ান ভরটা দেওয়া ছিল 56, এই 56 দিয়ে আমরা ভাগ করলে আমাদের যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান ওইটাও আমরা হচ্ছে পেয়ে যাব। এরপর ম্যাথ যদি আমরা দেখি, 14 নম্বর একটা টেবিল আছে, প্রতিটা এলিমেন্টের জন্য হচ্ছে আমার বের করা লাগবে। সো আপনারা সেম অ্যাজ 12-13 নম্বরের মতো এটা করে ফেলবেন। এইবার হচ্ছে আপনার 15 নম্বর, এবং একটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে বাইন্ডিং গ্রাফটা আঁকতে হবে। এই জিনিসটা অনেক সময় পরীক্ষা আসতে পারে, সো এটা একটু ভালো মতন বের করে আঁকবেন। এরপর হচ্ছে আপনার এটা আমার হচ্ছে নোটে দেওয়া আছে, আপনি নোটটা একটু ফলো করলে জিনিসটা দেখতে পাবেন। এইবার হচ্ছে আপনি যদি 15 নম্বর ম্যাথটা করেন, দেখবেন সেম জিনিস আপনার এখানে যাচ্ছে কি একটা ইউরেনিয়ামের সব কিছু দেওয়া আছে। সো এর হচ্ছে আপনার বাইন্ডিং এনার্জি কত এবং আপনার কি বলেন বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান কত। সো এরপরের ম্যাথে আমরা যাই। এরপরের ম্যাথগুলো হচ্ছে আপনার এই পেজ, এখানেও আপনি যা আছে এক্স্যাক্টলি সেম অ্যাজ ইট ইজ দেওয়া আছে। সো
আপনি জাস্ট কাজ করবেন যে এখানের যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো বসাই দিবেন। 17 নাম্বারও সেম আপনার। এরপর হচ্ছে 18 নাম্বার ম্যাথেও আপনার কাছে বাইন্ডিং এনার্জি দেওয়া আছে এই যে 298, অর্থাৎ বিই দেওয়া আছে আপনার কাছে বাইন্ডিং এনার্জি, এবং আপনাকে বের করতে হবে হচ্ছে মাস এফেক্টটা। সো বাইন্ডিং এনার্জি দেওয়া আছে এবং আপনি জানেন যে আপনার হইল 931 বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান দেওয়া আছে যেহেতু। সো এটা দ্বারা যদি আপনি 931 দ্বারা যদি এটা ভাগ করে দেন তাহলে কিন্তু আপনি হচ্ছে যে মাস ডিফেক্টটা ওই ডিফেক্টটা পেয়ে যাচ্ছেন। তো মাস ডিফেক্টটা যদি আপনি বের করতে পারেন তাহলে হচ্ছে আপনি টোটাল যেই এম এর অ্যাটম অর্থাৎ আপনার অ্যাটমিক মাস ওইটাও বের করতে পারবেন। কীভাবে দেখেন, আমরা জানি যে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রের মধ্যে হচ্ছে আমার ছিল এরকম যে আপনার মাস ডিফেক্ট, এই মাস ডিফেক্টের সাথে আপনার টোটাল মাসটা ছিল, ধরেন এম পার্ট দিলাম আমরা, টোটাল মাস এটার থেকে বিয়োগ হওয়ার কথা ছিল হচ্ছে আপনার মাস এনার্জি বা মাস অ্যাটমের। তো এইটাকে যদি আপনি এই পাশে নিয়ে যান আর এটাকে যদি এই পাশে নিয়ে আসেন দেখবেন অ্যান্সার একই থাকতেছে যে মাস অ্যাটম ইকুয়াল টু হচ্ছে আপনার মাস অফ প্রোটন অ্যান্ড নিউক্লিয়নের মাইনাস মাস ডিফেক্ট। সো তখন কিন্তু আপনার মাস অফ অ্যাটমের ভ্যালু বের হয়ে যাচ্ছে। এটা আসতে পারে। এবার 19 নাম্বার ম্যাথটা দেখেন। 19 নাম্বার ম্যাথটাও আপনাকে বলা আছে যে সাম অফ দোজ দ্য মাস অফ মানে হিলিয়াম দেওয়া আছে, হিলিয়ামের মাস is 0.3 mu less than the sum of the mass of 2 proton and 2 neutron. What is the binding energy per nucleon? তাহলে আপনাকে হচ্ছে ফার্স্টে কী করতে হবে, বাইন্ডিং এনার্জিটা হচ্ছে আপনার মানে দেখেন এখানে কিন্তু বলা আছে যে নিউক্লিয়াস ইজ 0.3 mu লেস দ্যান দ্য সাম অফ দ্য মাসেস। ঠিক আছে, এখন আপনার ধরেন কোনো একটা মাস বের হয়েছে 2 আর 2 প্রোটনের 4, তাহলে এই হিলিয়ামের মাস বলা আছে যে এটা 0.3 থেকে কম, মানে আপনার যদি এইটা আর এইটার মাস যেটা বের হবে সেটা থেকে আপনার 0.3 কম হবে, আলটিমেটলি আপনার মাস ডিফেক্টেই কিন্তু 0.03 বলা আছে যে আপনার হিলিয়ামের আপনার বলা আছে যে 0.3 mu লেস দেন দ্য সাম অফ দ্য মাস। সো এই যে 0.3 আছে এইটাই হচ্ছে আপনার এই মাস এবং মেইন যে আপনার হিলিয়াম তাদের মধ্যে পার্থক্যটা। তো এটা কিন্তু কোশ্চেনে দিতে পারে, ওই সময় একটু কেয়ারলি আপনাকে চিন্তা করতে হবে যে ওকে ফাইন, আমার তো মাস ডিফেক্ট দেওয়াই আছে, সো আমার পরবর্তী কাজ হচ্ছে বাইন্ডিং এনার্জি ফাইন্ড করা এবং বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান ফাইন্ড করা। সো এইভাবে আপনি 19 নম্বর ম্যাথটাও করে ফেলতে পারবেন। এবার যদি আমরা হচ্ছে আমাদের লাস্ট স্লাইডটা দেখি, এখানে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে। এখানে আপনার 20 থেকে আপনি যদি 23 নম্বর ম্যাথটা দেখেন দেখবেন অল দ্য ম্যাথ আর সেম, ইভেনচুয়ালি 24 নাম্বারটাও সেম। ভাই একই জিনিস আপনাকে বারবার চাইতেছে, এখানে আলাদা কিছু দেওয়া নেই। এখানে একটা 25 নাম্বার ম্যাথটা যদি দেখেন আপনার হইতেছে এখানে দুইটা জিনিস দেওয়া আছে, এমইউ দেওয়া আছে এবং মাস নাম্বার দেওয়া আছে, অর্থাৎ অ্যাটমিক মাস দেওয়া আছে এবং আপনার হচ্ছে আলাদা করে মাস, এখানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল মাস দেওয়া আছে এবং আপনাকে দেওয়া আছে হচ্ছে সেপারেশন মাস, অর্থাৎ এই দুইটার যে অ্যাটমিক মাস হওয়ার কথা ছিল এইটা এবং টোটাল মাস হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি হয়েছে হচ্ছে এইটা। সো আপনি এটা থেকে এটা বিয়োগ করে দিলে দেখবেন যে অ্যান্সারটা আপনার আসতেছে, ওই অ্যান্সারটার সাথে আপনি 931 গুণ করে দেন, আপনার হচ্ছে বাইন্ডিং এনার্জি আপনি পেয়ে যাবেন। এবং এই কথাটাই কিন্তু যে ওই 19 নাম্বার ম্যাথটার কথা বলা ছিল যে আপনার টোটাল মাস কত কম, 0.03 কম টোটাল মাস থেকে অ্যাটমিক মাস। সো এই একই জিনিস এখানে আসছে। সো আপনি 19 নাম্বার বা 25 নাম্বার ম্যাথটা একটু কেয়ারলি করবেন। সো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে।